হচ্ছে তরলের চাপের রাশিমালা। প্রশ্ন দেবে কি, তরলের মধ্যে কোনো একটা বিন্দুতে তরলের চাপের রাশিমালা নির্ণয় করো। তাহলে আমি একটা পাত্রে নিয়েছি, যেহেতু তরলের নির্দিষ্ট কোনো আকার নেই, আয়তন আছে, তা তরল সময় পাত্রে রাখতে হবে। আর তরল যেহেতু প্রবাহিত হয়, তাই এর হচ্ছে প্রবাহী। তাহলে আমি বের করবো তরলের মধ্যে কোনো বিন্দুতে তরলের চাপের রাশিমালা। তাহলে এটা তরল আছে, তরল দ্বারা পূর্ণ। এই তরলের মধ্যে আমি একটা বিন্দু নিলাম ও, এবং এই তরলটার ঘনত্ব হচ্ছে ছোট হাতের ডি, এবং তরলটা যে স্থানে বিন্দুটা নিয়েছি এই স্থানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে ছোট হাতের জি। তরলের যে উপরিতল আছে সেখান থেকে তার গভীরতা হচ্ছে এইচ। এবার এই তরলকে যে বিন্দুটা নিয়েছি তাকে কেন্দ্র করে একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্তাকার তল কল্পনা করলাম। তাহলে এইখান থেকে এইটুকু তল, তাহলে এইখান থেকে এইটুকুর যে আছে সেটার যে তলটা বৃত্তাকার তল ভাবতে হবে। একটু ইমাজিন করো যে আমার একটা পাত্র আছে, সেই পাত্রে আমি এরকম একটা তল কল্পনা করলাম। এরকম পাত্রটা আমার আছে, এরকম তল কল্পনা করলাম, ঠিক এরকম ধরনের দেখতে হবে, তাই তো? যদি আমি ভাবি পাত্রটা তলটা এরকম আছে, তাহলে আমি যদি ভাবি এরকম করে, তাহলে পাত্র তলটা এরকম পাবো। এবং সেখান থেকে এইটার গভীরতা, কারণ তলটা এতক্ষণ পর্যন্ত আছে ভেবে নাও, তাহলে এখান থেকে এইটুকু উচ্চতা কত? এইচ। ক্লিয়ার? এবং দেখতে অনেকটা কেমন হলো? অনেকটা দেখতে তোমার এরকম চোঙের মতো দেখতে হয়, তাই না? হয়েছে না হয়নি? তাহলে এবার এটা চোঙের মতো, চোঙের সেবে আমি পাবো না? একটু ইমাজিন করো, ভাবলে পেয়ে যাবে। তাহলে এবার কি করব, তাহলে এ তলকে ভূমি করে, এটা এ তল, এটা একটা, তাহলে এটা একটা এ তলকে ভূমি করে কি করব, একটা ভূমি করে তোমার হচ্ছে আমি এই উচ্চতার একটা চোঙ কল্পনা করলাম। এবার চোঙের মধ্যে কি দ্বারা পূর্ণ আছে? তরল দ্বারা পূর্ণ আছে পুরোটা। তাহলে এটা চোঙের আয়তন। তা চোঙের মধ্যে যে পরিমাণ ওই স্থির তরল, তাই চোঙের মধ্যে যে পরিমাণ কি করা আছে, ওই চোঙের মধ্যে থাকা তরলের আয়তন। তরলের আয়তন বের করার সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। চোঙের আয়তন বের করার সূত্র এটা ক্লাস 10-এ গিয়ে পড়বে। ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত? এ, উচ্চতা কত? এইচ। এইটা হচ্ছে চোঙের আয়তন বেরোলো। এবার তোমরা ছোটবেলায় শিখেছিলে ঘনত্ব সমান সমান ভর বাই কি আয়তন। ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন। তার ভর কত হয়? ভর সমান সমান ঘনত্ব গণিত কত? ঘনত্ব গণিত কত? আয়তন। তাহলে অতএব এই চোঙের মধ্যে যে কল্পনা করলাম, আমি কল্পনা করেছিলাম চোঙ, তো ওই চোঙের মধ্যে যে পরিমাণ তরল আছে তার ভর কত হবে? এ ইন্টু এইচ ইন্টু কি ঘনত্ব কত? ডি। ক্লিয়ার? এবার ভর যদি পেয়ে যাই তাহলে আমি কি পাবো? ওর ওজন পাবো। কি পাবো? ওজন পাবো। তাহলে ওজন যদি পাই, তাহলে ওজন বা তুমি এটা ভারও বলতে পারো। ওজন বা কি বলতে পারো? ভার। তাহলে যে পরিমাণ ভার বা ওজন হলো তা কত হলো? ভার বা ওজন সূত্র কি? ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভার বা ওজন কত হবে? এ ইন্টু এইচ ইন্টু ডি ইন্টু জি। ভার মানে বা ওজন হচ্ছে এক প্রকারের বল, ক্লাস 8-এ পড়েছো। ওজন হচ্ছে এক প্রকারের বল। তাহলে অতএব ও বিন্দুতে তরলের চাপ বের করার সময় সূত্র কি? বল বাই ক্ষেত্রফল। তাহলে তুমি একটু আগে বললাম এটা ভার বা ওজন বলা হয়, ওজন এক প্রকারের বল বললাম। তাহলে বলটা কত? এ এইচ ডি জি বাই এ, কেটে গেল। তাহলে এইচ ডি জি। তাহলে অতএব তরলের মধ্যে ও বিন্দুতে তরলের চাপ সমান সমান কি বেরোলো? তরলের উপরিতল থেকে গভীরতা গুণিত ওই তরলের ঘনত্ব গুণিত ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। তো এবার এটা তরলের মধ্যে থাকা তরল চাপ দিয়েছে, তো এটা তরল চাপ দিয়েছে। তো এবার এর উপরে তো এখানে তো একটা বায়ু চাপ দিয়েছে, দেবে না? বায়ু চাপ দেবে, তো এর উপর তো বায়ু চাপ দেবে।
তাহলে তরলের মধ্যে কোনো বিন্দুতে তরলের চাপ বের করার সূত্র হচ্ছে বায়ুমণ্ডলের চাপ প্লাস HDG। ক্লিয়ার? এইটা হচ্ছে তরলের মধ্যে কোনো বিন্দু তরলের চাপের রাশিমালা নির্ণয় করালাম। এবারে তরলের মধ্যে কোনো বিন্দু তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো। 1 নম্বর তরলের উপরিতল থেকে গভীরতা। 2 ওই স্থানের ঘনত্ব, ওই তরলের ঘনত্ব। তরলের ঘনত্ব সঙ্গে কেমন নির্ভরশীল করে? ঘনত্ব যত বাড়ে তরলের চাপ তত বাড়ে, চাপ তত বাড়ে অর্থাৎ প্লবতা তত বাড়ে। তার জন্য প্লবতা, তার জন্য দেখো সমুদ্রে সাঁতার কাটা সহজ। কারণ কি? সমুদ্রে জলে লবণ থাকে, ঘনত্ব বেশি, তাই সমুদ্র জলে সাঁতার কাটাও বেশি সহজ হয়, প্লবতা ঊর্ধ্বমুখী বলটাও বেশি। গভীরতা যত বাড়ে তরলের চাপ তত বাড়ে। তার জন্য দেখবে যে উঁচু একটা বাঁধ আছে, বাঁধের তলদেশ চওড়া করা হয়। কেন করা হয়? বাঁধের তলদেশ সবসময় কি করা হবে? চওড়া করা হয়। কেন চওড়া করা হয়? কারণ যখন বাঁধের উপরে অংশের তুলনায় নিচের অংশে গভীরতাটা বেশি, তরলের গভীরতা বেশি, তো গভীরতা যত বেশি হয় আমরা জানি তরলের চাপ তত বেশি হয়। তাহলে তরল কোন দিকে বেশি চাপ প্রয়োগ করবে? নিচের দিকে। তার জন্য উঁচু একটা বাঁধের তলদেশ সবসময় কি করা হয়? চওড়া করা হয়। বলতে পারলাম? আর কি নির্ভর করে? ওই স্থানে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। অভিকর্ষ ত্বরণ যত বাড়ে তরলের চাপও তত বাড়ে। আমি তরলের চাপকে যদি পি দ্বারা প্রকাশ করি তাহলে 1 নম্বর তরলের চাপ পি সমানুপাতিক H, 2 নম্বর পি সমানুপাতিক D, 3 নম্বর পি সমানুপাতিক G। যে স্থানে অভিকর্ষ ত্বরণ নেই সেখানে তরলের চাপও নেই। তার মানে মহাশূন্যে তরলের চাপ কত? 0। আবার পৃথিবীর কেন্দ্রে চাপ কত? 0, কারণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। তাই পৃথিবী পৃষ্ঠে সর্বদা, সমুদ্র পৃষ্ঠে তরলের চাপ সর্বদা বেশি। যত উপর দিকে উঠা যায় জি এর মান তত কমে, যত নিচের দিকে যে আমাদের জি এর মান তত কমে। তাহলে যত উপর দিকে উঠবো জি এর মান তত কমবে, অর্থাৎ তরলের চাপ তত কমবে। একইভাবে যত নিচের দিকে নামবো তত অভিকর্ষ ত্বরণের মান তত কমবে, অর্থাৎ তরলের চাপও তত কমবে। তাহলে তরলের চাপ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে সেটা পেলাম, এবং তরলের চাপের রাশিমালা আমি নির্ণয় করলাম। এরপরে যেটা আমি করাবো সেটা হচ্ছে তরলের হ্যাঁ অভিকর্ষ ত্বরণের মান জি এর মান সবচেয়ে বেশি পৃথিবী পৃষ্ঠে। পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় তরলের জি এর মান তত কমে, আবার যত নিচে নামা যায় তত কমে, এবং পৃথিবীর কেন্দ্রে গিয়ে জি এর মান একদম 0 হয়ে যায়। হয়েছে? তার জন্য জি এর মানে জি তাদের তরলের চাপ যত নিচের দিকে নামে তত আস্তে কমে, একেবারে উপর দিকে উঠলো আস্তে আস্তে কমে। বুঝে গেল? নেক্সট হচ্ছে এবারে আমি যেটা করাবো সেটা হচ্ছে তরলের চাপের প্রকৃতি বা চাপের বৈশিষ্ট্য। আগেটা শিখালাম তরলের চাপ কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। এবার তরলের চাপের প্রকৃতি বা চাপের বৈশিষ্ট্য। তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য কি কি? 1 নম্বর বৈশিষ্ট্য, ধরো পরীক্ষা করা আছে, একটা পরীক্ষার ছবিটা ভালো করে বইয়ে দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ে, সেই ছবিটার দিকে লক্ষ্য করে দেখো। এখানে একটা জায়গা পাত্রে তরল লেখা আছে, বুঝতে পারলাম? আমি তরলের চাপের প্রকৃতি পড়াবো। কি করছি? পরীক্ষাটা একটা পাত্রে জল নেওয়া হলো, একটা ফানেল আছে, এ ফানেল, এইখানে এ ফানেলটা আছে। এ ফানেলকে রবারের নল দিয়ে বি কাঁচ নলের সঙ্গে যুক্ত করা আছে। এখানে রবারের ফানেল আছে একটা, এই ফানেলটাকে একটা রবারের নল দিয়ে একটা বি কাঁচ নল আছে, সেই কাঁচ নল আবার স্কেল আছে। ব্যাপারটা কেমন ছবিটা দেখা। এবার ছবিটা হচ্ছে এরকম একটা ফানেল আছে, হয়েছে? সেখানে এই ফানেলটা এরকম দেখতে হয়। এবার এখানে রবারের নল আমি সেটিং করে দিলাম, দিয়ে এখানে একটা কি আছে, কি বললাম? কাঁচ নল আছে, কাঁচ নলের সাথে সাথে সেটিং করলাম। এবার কাঁচ নলে আবার কি আছে? একটা স্কেল আছে, এরকম ধরনের ব্যাপারটা। বুঝতে পেরেছি? এবার এটা পুরোটাতে আমি কি করেছি, পুরো একটা তরলপূর্ণ পাত্রে, বড় পাত্রে নিলাম, তার মধ্যে এটাকে প্রবেশ করালাম। বুঝতে পেরেছি? এটা একটু বাঁকাটা, নলটাকে একটু বড় নেবো, একদম ইয়ে নেবো না, একটু বিকি টেনে দিলাম, সে ছোট বড় করা যায়, ছোট বড় করা যায়। ঠিক আছে? বুঝতে পেরেছি? এবারে কি করলো সে, এবার ফানেলের মুখে একটি রাবারের পর্দা আটকানো, মানে এবার এখানে কি করে আমি পর্দা আটকে দিয়েছি অলরেডি। ফানেলের মুখে কি আটকেছি? রাবারের পর্দা, যাতে জলটা ফানেলে না ঢুকে যায়। তাহলে ফানেলের পর্দা যদি থাকে, তুমি জানো তরলের অণুগুলো সর্বদা কি গতিশীল। তাহলে এই তরলের গতিশীল অণুর জন্য কি করে পটাপট এর উপরে কি করবে?
কি করে বলো? চাপ প্রয়োগ করবে। এবার আমি সেই চাপের রাশিমালাটা নির্ণয় করব। আমি দেখব কি, 1 নম্বর দেখব যে আমি প্রথমে দেখছি তরল, এই চাপটা কি করে বুঝবো? তরল যত চাপ দেবে তত এখানে যদি জল থাকে, জলটা তত কি হবে? এদিকে সরে যাবে, সরবে না স্কেলে। আবার যত কম চাপ দেবে তত দেখবো স্কেল থেকে আস্তে আস্তে এদিকে সরে আসছে। তাহলে আমি এই ফানেলটা ঘোরাবো আর এটা দেখব। তাহলে দেখলে পরে আমি বুঝে যাব ও কি কি ক্যারেক্টার প্রদর্শন করছে। প্রথম ক্যারেক্টার যে প্রদর্শন করবে সেটা কি বলছে? এখানে আমি এই জায়গাটায় স্থির রেখে, ধরো এই জায়গাটাকে স্থির রেখে আমি ফানেলটাকে একবার এই মুখে করলাম, একবার ওপর দিকে করলাম, একবার এই পাশে করলাম, একবার এই পাশে করলাম, মানে 4টে মুখে 4বার নিয়ে গেলাম। একটু ইমাজিন করো, ভাবো একটা তরলটাকে ধরলাম, ফানেলটা নিলাম, এবার নিজের দিকে এখানে রেখে এভাবে ঘোরালাম, একবার উপরে নিলাম, একবার এই পাশে নিলাম, একবার এই পাশে নিলাম, 4 ভাগে ভাবো। তাহলে ভাবলে দেখবে যে 1 নম্বর পয়েন্ট হলো, দেখবে যে এই জায়গায় এক জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে যখন ওই করা হচ্ছে দেখবো সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, নড়াচড়া করছে না। তাহলে এ থেকে পয়েন্ট আমি কি উপস্থাপন করলাম? স্থির তরলে যে কোনো বিন্দুতে চাপ সব দিকে কি হয়? সমান হয়। এইবার তাহলে এক জায়গায় দাঁড়িয়ে আমি এটাকে ঘোরালাম। এবার 2 নম্বরে কি করলাম? এইবার আমি কি করলাম? এখান থেকে এটাকে এদিকে সরিয়ে নিয়ে গেলাম, ওকে নিচে নামালাম না, ওপরে উঠালাম না, বুঝতে পেরেছি? তাহলে দেখলাম এইখানে যে ফানেলটাকে নিয়ে যাবো সেখানেও দেখলাম যে একই রেখায় দাঁড়িয়ে আছে। তার মানে কি, একই অনুভূমিক তলে ওপরে কি হয়? চাপ সব দিকে কি হয়? সমান হয়। তাহলে এ বিন্দুতে চাপ আর বি বিন্দুতে চাপ কি হবে? সমান হবে না আলাদা হবে? সমান হবে। 3 নম্বর কি শিখবো? 3 নম্বর শিখবো এই পাত্রটা তাহলে কোথায় আছে, কতটা জল আছে তার উপর নির্ভর করে না। কতটা জল আছে, কত বড় পাত্র সেটার উপর নির্ভর করবে না। পাত্র ছোটই হোক আর বড়ই হোক, যাই হোক না কেন, এখানে যে চাপ, যদি পাত্রটা বড় হয় এই একই বিন্দুতে চাপ একই হবে। যদি গভীরতাটা, জলের লেয়ারটা যদি একই থাকে, তাহলে হয়। বুঝতে পারলাম? এটা ধরো এতখানি, এবার এটাকে আমি বাড়ি দিলাম, বাড়ি দিতে পারি এতখানি, এটাকে এতখানি পাত্র নিলাম, বুঝতে পারলাম? তাহলে এতখানি পাত্র নিলাম, কিন্তু দেখলাম যে এখানে যা আগে চাপ ছিল এখানে তা চাপই দেখাচ্ছে। তার মানে কি, পাত্রটা বড় হোক আর ছোট হোক তাতে আমার আপত্তি নাই, তরলের চাপ কি হয়? সমান হয়। তার মানে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরল যে পাত্রে রাখা হয়েছে তার আকারের উপর নির্ভর করে না। তরলের গভীরতা, এরপর আমি কি করলাম? এটাকে এই পাশে সরিয়েছিলাম, এবার আমি কি করলাম? এটাকে এখান থেকে ধরে নিচে নামালাম। নিচে নামাবো, দেখবো আস্তে আস্তে এটা এদিকে সরে যাচ্ছে। মানে কি, গভীরতা যত বাড়ে তরলের চাপ তত বাড়ে। ঠিক একই ভাবে গভীরতা হ্রাস পেলে তরলের চাপ আস্তে আস্তে কমবে। তারপরে এর মধ্যে একটু কি করলাম? ওই আর কিসের উপর নির্ভর করে? ওই স্থানের অভিকর্ষ ত্বরণ। আর কিসের উপর নির্ভর করে? ওই স্থানের ত্বরণ আর তরলটা ঘনত্ব বাড়লে তরলের চাপ তত বেশি হয়। তাহলে মোট টোটাল কটা হলো? 6টা পয়েন্ট হলো। এইবার তারপরে হচ্ছে তুমি দেখবে একটা বহুতল বাড়ি আছে, সেই বহুতল বাড়ির যদি একটা নিচে কোনো ট্যাপ কল থাকে তাহলে সেই ট্যাপ কল থেকে জলটা দেখবে খুব স্পিডে পড়ছে নিচের তলায়, কিন্তু 2 তলায় অত স্পিড নেই, 3 তলায় অত স্পিড নেই, 4 তলায় অত স্পিড নেই, কিন্তু 1 তলায় প্রচন্ড স্পিড জল। কেন? গভীরতা যত বাড়ে চাপ তত বাড়ে। তাহলে বেগের সঙ্গে সম্পর্ক কি হলো? বেগ, জলের বেগ বেড়ে যাচ্ছে কেন? চাপের জন্য তরলের চাপ নিচে বেশি। তাহলে বেগের সঙ্গে সম্পর্ক কি? বেগের সঙ্গে সম্পর্ক হচ্ছে একটা সম্পর্ক আছে, ভি সমান সমান, বইয়ের সিলেবাসে নেই, জাস্ট এটা মনে রাখবে, ভি সমান সমান √2gh, অর্থাৎ ভি সমানুপাতিক √h, কারণ জি তার ধ্রুবক থাকে। তাহলে আমি কি পেলাম? তাহলে লিখবে কি, আমরা জানি তরলের বেগ তার গভীরতার সঙ্গে গভীরতার বর্গমূলের সমানুপাতিক। তার মানে উচ্চতা যত বাড়ে, মানে গভীরতা যত বাড়ে বেগ তত বৃদ্ধি পায়। ক্লিয়ার? এটা মেন পয়েন্ট। গভীরতা যত বাড়ে তার বেগ তত বৃদ্ধি পায়। তার জন্য নিচের তলায় সর্বদা কি হয়? জলের বেগ বেশি হয়। ক্লিয়ার? এবারে
একটা কল যদি কলের মুখটা বেশি উঁচু থাকে আর একটা কলের মুখ কম উঁচু থাকে, তাহলে দেখবো যে এইখান থেকে জলের বেগটা বেশি, বেগ বেশি প্রচন্ড, কিন্তু এটার বেগটা কম। এ ঠিক একই কারণে, সেম কারণ, ভি সমানুপাতিক কি √h। তাহলে আমরা জানি যে লিখবে কি, আমরা জানি ভি সমানুপাতিক √2gh, অর্থাৎ জলের কলের মধ্যে জলের বেগ তার গভীরতার বর্গমূলের কি সমানুপাতিক। তাই যে কলের মুখটি নিচের দিকে আছে তার কি গভীরতা কম না বেশি? গভীরতা বেশি। তাহলে সেই ক্ষেত্রে তার কি হবে, তার চাপটা কি হবে, বেশি হবে, ফলে জলটা বেশি জোরে পড়বে। তারপরে একটা জায়গায়, ধরো একটা জায়গায় তুমি একটা বালতি করে জল নিয়ে যাচ্ছে, তাহলে এখানে তরলের চাপ সমান, দাঁড়িয়ে আছে, অসুবিধা নেই। একটা হাতে ওয়েট লাগে না লাগে না, যদি ধরে থাকো, কি মনে হয় বালতিতে চাপ লাগে না? এইবার তুমি ভাবো তুমি একটা 10 তলা বিল্ডিং এর উপরে যাবে জলটাকে নিয়ে, তাহলে কি হবে? এবং লিফটে করে যাবা, তাহলে এই স্থানে একটা অভিজ্ঞতা ত্বরণ আছে। এবার তুমি লিফটে করে উপরে উঠছো, লিফটার বেগ কত, ধরো এফ, তাহলে অ্যাকচুয়ালি অভিজ্ঞতা ত্বরণ দাঁড়ালো কত, ত্বরণ বেগ কত দাঁড়ালো, জি প্লাস এফ। আর চাপ বের করার সূত্র কি, এইচ ডি জি। তাহলে এখন জি কত, জি প্লাস এফ। তাহলে একটা বালতিতে জল নিয়ে লিফটে যদি ওঠো, লিফটের বেগ যদি, লিফটের ত্বরণ যদি এফ হয়, মানে লিফটে যদি এফ বেগ নিয়ে চলে, এফ ত্বরণ নিয়ে চলে, তাহলে সেক্ষেত্রে তোমার ওই তরলের উপর চাপ যেটা হবে সেটা হচ্ছে এইচ ডি ইন্টু জি প্লাস কি এফ। একইভাবে লিফটটা যদি আবার এফ তরলের নিচে নামে, তাহলে সেক্ষেত্রে তরলের চাপ হবে এইচ ডি জি মাইনাস এফ। তাহলে এরকম একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটা কেমন হবে? প্রশ্নটা হবে যে কেমন, একটি পাত্রে তরল আছে, পাত্রটি এফ ত্বরণ নিয়ে লিফটে করে নিচে নামছে। বুঝতে পারলাম? পাত্রটি এফ ত্বরণ নিয়ে লিফটে করে নিচে নামছে, তবে এই এইচ গভীরতায় তরলের চাপ কত হবে? তাহলে এখানে কত ছিল, জি, নিচে নামছি কত ত্বরণ নিয়ে, এফ ত্বরণ নিয়ে। তাহলে এই স্থানে এইচ গভীরতায় তরলের চাপ হবে এইচ, আর এই যে তরল ছিল তার ঘনত্ব ডি, আর জি ছিল আগে ত্বরণ, নিচে নামছি জি মাইনাস এফ। বুঝতে পারলাম? একইভাবে এই তরলটাকে নিয়ে যদি আমি আবার ওপরে উঠি, তরলটা এফ ত্বরণ নিয়ে এবার কি করছে, ওপরে উঠছে, তবে এই উচ্চতায় গিয়ে, এই যে এই উচ্চতায় গিয়ে এই তরলের চাপ কত হবে? এই তরলের চাপ হবে এইচ ডি জি প্লাস কত এফ, জি প্লাস কত এফ। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে একই অনুভূমিক তলে তরলের চাপ সর্বদা কি হয়, সমান হয়। সেটা কি করে বুঝাবো? ধরো তোমার একটা একই, তাহলে আমি একটু আগে বুঝালাম যে একটা তরল আছে, এটা যদি অনুভূমিক তল হয়, তাহলে এই বিন্দুতে আর এই বিন্দুতে তরলের চাপ কি হয়, সমান হয়। তাহলে আমি এবার যেটা বুঝাবো সেটা হচ্ছে তরলের উপরিতল। তুমি একটা বাটি দেখো, বাটি দেখবে জল কেমন ঢেউ খানা থাকে তো নাকি? একটা বাটিতে জল কি ঢেউ খানা থাকে? এভাবে কেমন থাকে, শুয়ে থাকে। তাহলে আমার প্রশ্ন এটাই, যারা বাটিতে জল নিলে বাটির উপরিতল ঢেউ খানা থাকে না কেন, সর্বদা সমান, মানে এরকম হয় কেন? এটাই কোশ্চেন, এটা তরলের চাপের জন্য। তাহলে এরকম একটা বাটি ধরলাম, বাটির উপরে জলটা তরঙ্গায়িত, মানে বাটিটা জলটা কেমন আছে, এরকম ঢেউ খেলানো আছে ধরে নিলাম। আর আমি প্রমাণ করবো কি,
ঢেউ খেলানো নেই। তাহলে এরকম একটা, এবার জলের গভীরতা একটা অনুভূমিক তল mn কল্পনা করলাম, mn কল্পনা করলাম, যার দুটো mn তলের উপর দুটো বিন্দু নিলাম a এবং b। a বিন্দু থেকে তলে যে মুক্ত তল আছে তার উচ্চতা ধরলাম h1, আর এখান থেকে তল ধরলাম কত h2। তাহলে এই বিন্দুতে তরলের চাপ কত হবে? তাহলে এই বিন্দুতে তরলের চাপ কত হবে? যেখানে তরলের ঘনত্ব d আর ওই এই স্থানগুলোতে অভিকর্ণ ত্বরণ কত ধরলাম g। তাহলে এই বিন্দুতে তরলের চাপ কত হবে? h1 dg, আর b বিন্দুতে তরলের চাপ কত হবে? h2 dg। এবার তোমরা আবার লিখবে কি, আমরা জানি একই অনুভূমিক তলে তরলের চাপ কি হয়? সর্বদা সমান হয়। তাহলে অতএব h1 dg সমান সমান কি? h2 dg। তাহলে dg কেটে গেল, অতএব h1 সমান সমান কি পেলাম? h2। তাহলে কি বলতে পারি? অর্থাৎ a বিন্দু থেকে তরলের মুক্তলের উচ্চতা আর b বিন্দু থেকে তরলের মুক্তলের উচ্চতা কি? সর্বদা সমান। তারা কি নয়? তরঙ্গায়িত নয়। অর্থাৎ কোন তরলের মুক্ত তল সর্বদা অনুভূমিক তলে থাকে, তরঙ্গায়িত তলে থাকে না। এইটুকুই পড়া থাকবে।